আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বরাবরই ধারাবাহিক ক্লাসে আজও উপস্থিত হয়েছি আমি এমডি ইউসুফ শাহেদ, লেকচারার আইসিটি কালীগঞ্জ সেন্ট্রাল কলেজ। আমরা ধারাবাহিকভাবে লেকচার 4 পর্যন্ত শেষ করেছি। আজ আমরা 5 নম্বর লেকচারে চলে এসেছি। প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। টপিকটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স। এই রোবোটিক্সটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে খুবই সম্পৃক্ত, তাই আমরা এই দুটি টপিককে একসাথে আলোচনা করব। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টপিক এবং রোবোটিক্স থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল আকারে প্রশ্ন আসে। সুতরাং যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করেন তাহলে এই টপিক থেকে আর প্রবলেম থাকবে না, যেহেতু এই টপিকের মধ্যেই আমি জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল সম্পর্কে ধারণা দিয়ে দিব। বোর্ড স্ট্যান্ডার্ডভাবেই আপনারা শিখতে পারবেন। এবং যদি সরাসরি আমার কাছ থেকে সলভ নিতে চান কোনো প্রবলেম আইসিটি রিলেটেড, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন 018938401। এই নাম্বারে জাস্ট আপনার প্রবলেমটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং যারা 1 থেকে 4 নম্বর পর্যন্ত লেকচার দেখেননি এখনও, তারা শাহেদ স্যার লিখে ইউটিউবে সার্চ করে আমার চ্যানেল থেকে ক্লাসটি দেখে নেবেন। এবং সেই সাথে শাহেদ স্যার নামক ফেসবুক পেজ থেকেও এই ক্লাসগুলো আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিটেলস। শুধুমাত্র একাডেমিক লেভেলের জন্য না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সাম্যক ধারণা আপনারা পেতে যাচ্ছেন আজকের এই ক্লাসটিতে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে বিষয়টা কি সেটা নিয়ে আগে একটু আলোচনা করি, তারপর বইয়ের ভাষায় লেখা যা আছে সেটা আমরা পড়ব। দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পৃথিবীতে একমাত্র মানুষই আছে যার নিজস্ব চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেচনা আছে। মানুষ ছাড়া কোনো প্রাণী বা কোনো যন্ত্রের নিজস্ব চিন্তা করার ক্ষমতা, বুদ্ধি, বিবেচনা নেই। সুতরাং মানুষের এই বুদ্ধি, বিবেচনা, চিন্তা, চেতনার ক্ষমতাকে যদি কোনো যন্ত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, সেই যন্ত্রকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ আমরা যে চিন্তাগুলো করি, আমরা যেভাবে কাজ করি, যদি কোনো যন্ত্র ঠিক একই পদ্ধতিতে একইভাবে কাজ করে, তাহলে সেই যন্ত্রকে বলা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে জড়িয়ে আছে। আপনারা জানেন যে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড সহ অসংখ্য এআই মডেল রয়েছে বা সফটওয়্যার রয়েছে, যার সাহায্যে আমাদের দৈনন্দিন অনেক প্রবলেম সলভ করতে পারি। যেমন এখানে যে প্রেজেন্টেশনটা দিয়ে আমি আজকে আপনাদেরকে পড়াবো, বা লেকচার 1 থেকে 4 পর্যন্ত যে প্রেজেন্টেশনগুলো ব্যবহার করে আমি আপনাদেরকে শিখিয়েছি, প্রত্যেকটা প্রেজেন্টেশনই সম্পূর্ণ এআই দিয়ে করা। তাহলে নিশ্চয়ই এআই আমাদের দৈনন্দিন জীবনে, শিক্ষাক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাহলে চলুন আমরা এবার বইয়ের ভাষায় এআই কি বলে সেটা একটু দেখি। সংজ্ঞা: মানুষের চিন্তা ভাবনা, বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন বা অনুকরণ করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। তাহলে মানুষের চিন্তা ভাবনা, বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কোনো যন্ত্রের মাধ্যমে উপস্থাপন করাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপর নামকরণ ইতিহাস: 1956 সালে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কনফারেন্সে জন ম্যাককার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন, তাই তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক বলা হয় বা এআই এর জনক বলা হয়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে জন ম্যাককার্থি, তিনিই সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি আমাদের সামনে তুলে ধরেন। এরপর হচ্ছে টুরিং টেস্ট। অ্যালান ম্যাথিসন টুরিং 1950 সালে কোনো যন্ত্রের বুদ্ধিমত্তা আছে কি না সেটা পরীক্ষা করার জন্য টুরিং টেস্ট নামক একটি পদ্ধতি আবিষ্কার করেন। মনে রাখতে হবে যে একটা যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা আছে কি না সেটা টেস্ট করার জন্য একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে টুরিং টেস্ট। এবার এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার তৈরি করার জন্য যে প্রোগ্রামিং ভাষাগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে লিস্প, প্রলগ, পাইথন, C++, জাভা। এইগুলা ব্যবহার করে প্রোগ্রামিং এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার তৈরি করা যায়। যারা এই ভাষাগুলো ভালো বোঝে, পারে, তারাই কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার তৈরি করতে পারে। তাহলে আমরা জানলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আবিষ্কার করলো এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে।
দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করে আমাদের দৈনন্দিন অনেক প্রবলেম সলভ করি, কিন্তু যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে তারা কিভাবে তৈরি করে? তারা প্রথমত অবস্থায় একটা সফটওয়্যার তৈরি করে। সেই সফটওয়্যারে অসংখ্য ডেটা দেওয়া হয়, যা অ্যানালাইসিস করে ওই সফটওয়্যারটা এক্সপার্ট হয়ে যায় এবং সেই সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা বা বিষয়বস্তু আমাদেরকে তুলে ধরতে পারে। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আগে থেকে ট্রেন আপ করাতে হয়, প্রি ট্রেন আপ, ওদেরকে আগে ট্রেনিং করাতে হয়, বিভিন্ন অসংখ্য ডেটা দিয়ে তাদেরকে ট্রেনিং করানো হয়, তারপর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ব্যবহারের উপযোগী হয়। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন আর যতই যন্ত্র বলেন, কোনো যন্ত্রের নিজস্ব কোনো ক্ষমতা নেই কিছু করার। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ট্রেন আপ করানো হয়, যেমন ছোট বাচ্চাদেরকে যেভাবে মানুষ করা হয়, ধীরে ধীরে বিভিন্ন কিছু শেখানো হয়, এটা আম গাছ, ওটা জাম গাছ, ওটা কলা গাছ, এটা কাঁঠাল, এইভাবে বিভিন্ন বস্তু চেনানো হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও বিভিন্ন ডেটা দিয়ে এগুলা চেনানো হয়, ট্রেনিং করানো হয়। চলুন তাহলে আমরা আরো বিস্তারিত দেখি। এবার আমরা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন, সেই উপাদানগুলো এইগুলা ব্যবহার করে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে পারবেন। তাহলে এইগুলা কি আমরা একটু দেখে নিই। প্রথমে লেখা আছে লার্নিং সিস্টেম। এখানে শুধু লার্নিং লেখা আছে, কিন্তু টপিকটার নাম হচ্ছে লার্নিং সিস্টেম। দেখেন, লার্নিং মানে জ্ঞান অর্জন করা, সিস্টেম মানে পদ্ধতি। যে পদ্ধতিতে মানুষ জ্ঞান অর্জন করে, দেখে দেখে শেখে, পড়ে শেখে, শুনে শেখে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যন্ত্রগুলাও দেখে দেখে শিখতে পারে, পড়ে পড়ে শিখতে পারে, শুনে শুনে শিখতে পারে। এই যন্ত্রের যে শেখার ক্ষমতা, এই শেখার ক্ষমতাকে বলা হয় লার্নিং সিস্টেম। অর্থাৎ একটা যন্ত্রকে এমনভাবে ডিজাইন করা হয় বা এই সফটওয়্যারটাকে এমনভাবে ডিজাইন করা হয়, ওই সফটওয়্যার নিজে থেকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি থেকে ডেটা কালেক্ট করে সে শিখতে পারে। এইটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লার্নিং সিস্টেম। এরপর আছে যুক্তি বা রিজনিং। সংগৃহীত তথ্য পরিস্থিতির উপর যুক্তি প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। এই লার্নিং সিস্টেমের মাধ্যমে সে অনেক ডেটা কালেক্ট করার পর সেখান থেকে যুক্তি এবং পরিবেশ পরিস্থিতির উপর প্রয়োগ করে সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে ফলাফল প্রদান করে। এরপর আছে প্রবলেম সলভিং। সিদ্ধান্ত নেওয়ার পর জটিল গাণিতিক বাস্তব সমস্যার কৌশল চিহ্নিত করে দ্রুত সমাধান করার কৌশল সে শিখে ফেলে। এরপর হচ্ছে প্রিসেপশন অর্থাৎ অনুধাবন। সেন্সরের মাধ্যমে আশেপাশের দৃশ্য, বস্তু, শব্দ অনুধাবন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারগুলা কি করে, মানে সে একটা পরিপূর্ণ সফটওয়্যারে রূপান্তরিত হয়। তাহলে আমরা জানলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপাদান হচ্ছে লার্নিং সিস্টেম, রিজনিং বা যুক্তি, প্রবলেম সলভিং এবং প্রিসেপশন বা পারসেপশন বা অনুধাবন। এবার আমরা জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সপার্ট সিস্টেম কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা হয়, বিভিন্ন ধরনের যন্ত্রে ব্যবহার করা হয়। সেই যন্ত্রের মধ্যে কিছু যন্ত্রকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। তো কোন যন্ত্রগুলোকে এক্সপার্ট সিস্টেম বলা হয়? দেখেন, যে যন্ত্রগুলা একটা বা দুইটা কাজের উপর মানুষের মতো এক্সপার্ট, তাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। অর্থাৎ কোনো যন্ত্রকে যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপর মানুষের মতো দক্ষ করে গড়ে তোলা হয়, তাহলে সেই যন্ত্রকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। আমরা একটু দেখে নিই। এটি এমন এক ধরনের এআই সফটওয়্যার যা কোনো নির্দিষ্ট বিষয়ের মানবের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষজ্ঞ ব্যক্তির মতো সিদ্ধান্ত প্রদান করতে পারে। সেই সিস্টেমটাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। আমি যা বললাম তাই, যে কোনো যন্ত্রকে যদি নির্দিষ্ট কাজের উপরে খুব দক্ষ করে গড়ে তোলা হয়, তাহলে সেই যন্ত্রকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেমের মূল উপাদান হচ্ছে নলেজ বেস, মানে জ্ঞান ভান্ডার, তারপর ইন্টারফারেন্স, যুক্তি ইঞ্জিন এবং ইউজার ইন্টারফেস, ব্যবহারকারীর দিকটা, এগুলো ব্যবহার করে এই এক্সপার্ট সিস্টেম তৈরি করা হয়। মানে বহুল ব্যবহৃত এক্সপার্ট সিস্টেমগুলো রয়েছে। এক নম্বরে দেখেন মাইসিন, রক্তে সংক্রামক ব্যাধি বা ব্যাকটেরিয়া শনাক্তকরণে ব্যবহৃত চিকিৎসায় বিশেষ পদ্ধতিকে বলা হয় এক্সপার্ট সিস্টেম, মাইসিন। তারপর হচ্ছে ডেনড্রাল, এটা হচ্ছে রাসায়নিক যৌগের আণবিক গঠন এবং বিশ্লেষণের জন্য নির্মিত এক ধরনের সফটওয়্যার। তারপর হচ্ছে প্রসপেক্টর, খনিজ সম্পদের স্থান ও উপাত্ত বিশ্লেষণ কাজে ব্যবহৃত হয় এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইগুলাই হচ্ছে মূলত এক্সপার্ট সিস্টেম। এই
প্রসপেক্টর হচ্ছে খনিজ সম্পদের জন্য বিশেষভাবে এক্সপার্ট, হ্যাঁ, তাই এটা একটা এক্সপার্ট সিস্টেম। আর তারপর জেনারেল হচ্ছে রাসায়নিক যৌগের আণবিক গঠন সম্পর্কে বিশ্লেষণ করতে এক্সপার্ট, তাই একে বলা হয় একটি এক্সপার্ট সিস্টেম। মাইসিন হচ্ছে রক্তের মধ্যে সংক্রামক ব্যাধি আছে কিনা সেটা যাচাই করতে এক্সপার্ট, তাই একে বলা হয় একটি এক্সপার্ট সিস্টেম। দেখেন এই এক্সপার্ট সিস্টেমের সাথে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। এক নম্বর হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক আবার কি, অনেকেই হয়তো এই নামটি প্রথম শুনতেছেন। তো নিউরাল নেটওয়ার্কটা কি আমরা একটু ভালো করে বুঝে নিই। দেখেন মানুষের মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা তৈরি। নিউরন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ, প্রায় 10 মিলিয়নস নিউরন একটা মানুষের মস্তিষ্কে থাকে। এই নিউরনগুলোর কাজ কি, আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন এই নিউরনগুলোর একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে সিগন্যাল যাওয়া আসা করে। একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে সংযোগ, এর জন্য যে তার ব্যবহার করা হয়, এই তারকে বলা হয় সিনাপস। এটা আমাদের মস্তিষ্কে থাকে। তাহলে আমাদের এই 10 বিলিয়ন নিউরনের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সংযোগ রয়েছে, এবং যখন আমরা কোনো কিছু চিন্তা করি এক নিউরন থেকে আরেক নিউরনের ডেটা বা সিগন্যাল চলাচল করে। তো মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে এই পদ্ধতি নকল করে যদি কোনো নেটওয়ার্ক তৈরি করা হয়, সেই নেটওয়ার্কের নাম হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তাহলে নিউরাল নেটওয়ার্ক কি, মানব মস্তিষ্কের কার্যকারিতা নকল করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে নিউরাল নেটওয়ার্ক বলে। তাহলে আমরা এক্সপার্ট সিস্টেম জানলাম যে কোনো নির্দিষ্ট কাজের উপর বিশেষজ্ঞ মানুষের মতো করে গড়ে তোলা যন্ত্রকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। মানুষের মস্তিষ্কের কার্যকারিতা নকল করে কোনো নেটওয়ার্ক তৈরি করাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। এরপর আরেকটা আছে ফাজি লজিক। অনেকে হয়তো প্রথম শুনতেছেন, কিন্তু এগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে জড়িত। আপনারা যখন বই থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বেন এই টপিকগুলো পাবেন। আচ্ছা, ফাজি লজিকটা কি? দেখেন সাধারণ প্রযুক্তির কাজ করার ক্ষমতা হচ্ছে ইয়েস অর নো থেকে অ্যান্সার দেয়। তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে ইয়েস অথবা নো দিয়ে সে অ্যান্সার দিয়ে শেষ করে দেয়। কিন্তু যে যন্ত্রের মধ্যে বা যে সফটওয়্যারের মধ্যে ফাজি লজিক ব্যবহার করা হবে, সেই যন্ত্র ইয়েস অর নো থেকে আরও বেশি কিছু অ্যান্সার দিতে পারে। যেমন কিছুদিন আগে একটা রোবট বেশ আলোচিত ছিল, আপনারা জানেন, যেটার নাম ছিল সোফিয়া। এই সোফিয়াকে যদি কেউ জিজ্ঞেস করতো হাউ আর ইউ, তাহলে তার অ্যান্সারটা কি হওয়া উচিত ছিল? তাকে জিজ্ঞেস করা হয়েছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? তাহলে সে অ্যান্সার দিবে আই এম ফাইন, আমি ভালো আছি, ব্যাস এনাফ। এটা সাধারণ প্রযুক্তির কাজ। তাকে প্রশ্ন করা হলো, অ্যান্সার দিয়ে দিল, এটা সাধারণ প্রযুক্তি। তো ফাজি লজিক ওটাতে ব্যবহার করা হয়েছিল। তাহলে সে কি করে, তাকে যখন প্রশ্ন করা হতো যে হাউ আর ইউ, তখন সে অ্যান্সার দিত আই এম ফাইন অ্যান্ড ইউ, মানে আমি ভালো আছি, তুমি কেমন আছো। বিষয়টা বুঝতে পারছেন যে এই যে অতিরিক্ত প্রশ্ন করার ক্ষমতা, এটাকে বলা হয় হচ্ছে ফাজি লজিক। সাধারণ প্রযুক্তি থেকে অতিরিক্ত মানে কোনো অ্যান্সার দেওয়ার ক্ষমতাকে বলা হয় ফাজি লজিক। তাহলে আশা করি আপনারা এই পুরো স্লাইডটা ঠিক মতো বুঝতে পেরেছেন। তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ ক্ষেত্রগুলো দেখব। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যাপকভাবে ব্যবহার করছি, যেটার প্রমাণ আমি আপনাদেরকে বললাম যে আমি আপনাদের যে স্লাইডটা ব্যবহার করে ক্লাস নিচ্ছি, এই স্লাইডটা সম্পূর্ণরূপে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার দিয়ে তৈরি করা, এআই দিয়ে তৈরি করা। তার মানে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন যে এটা শিক্ষা ক্ষেত্রে কতটা অবদান রেখেছে, অ্যাজ এ শিক্ষক হিসেবে আমার জন্য কতটা হেল্পফুল হয়েছে, তাই না? ঠিক একইভাবে যারা গ্রাফিক্স ডিজাইনার, তারা খুব সহজেই একটা কমান্ড দিলেই ডিজাইন করে ফেলতেছে। যারা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে বা, তাহলে আমরা এখন দেখব কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগগুলো কি। স্বয়ংক্রিয় গাড়ি। স্বয়ংক্রিয় গাড়ি মানে হচ্ছে যে সমস্ত গাড়িতে কোনো চালক থাকে না, এই গাড়িগুলো নিজে থেকে পরিচালিত হয়। আপনারা জানেন যে চালকবিহীন বিমান, যাকে ড্রোন বলা হয়, যে একজন মানে কোন ধরনের চালক ছাড়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের মাধ্যমে এই ড্রোনগুলো পরিচালিত হয়। ঠিক একইভাবে চালকবিহীন যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো ধরনের ড্রাইভার ছাড়াই গাড়িগুলো চলাচল করে। যেমন টেসলা বা অন্যান্য স্বয়ংক্রিয় গাড়িতে রাস্তা চেনা, বাধা দূর করা, ড্রাইভিংয়ে এআই ব্যবহার করা হচ্ছে। তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা মানুষের ভয়েস কমান্ড বুঝে কাজ সম্পাদন করে।
যারা আইফোন ব্যবহার করেন তারা জানেন যে আইফোনে একটা সফটওয়্যার আছে যার নাম সিরি। এটা একটা অ্যাসিস্ট্যান্ট, ওটাকে ওপেন করে আপনি তার সাথে অলওয়েজ কথা বলতে পারবেন, সে আপনাকে সব ধরনের হেল্প করতে পারবে। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা জানেন যে গুগল অ্যাসিস্ট্যান্ট নামক একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। এটা চালু করে তার সাথে আপনি সব ধরনের গল্প করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, যে কোনো প্রশ্ন করলে সে আপনাকে উত্তর দিতে পারবে। এটার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। গেমিং বা স্পোর্টস, দাবা খেলা, বিভিন্ন ধরনের গেমসের ক্ষেত্রে বা স্পোর্টসের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োজন আছে। চিকিৎসা ও অর্থায়ন, দেখেন ক্যান্সার, টিউমার শনাক্তকরণ, শেয়ার বাজার পূর্বাভাস এবং ক্রেডিট কার্ড জালিয়াতি প্রতিরোধ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ব্যবহার করা হয়। দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এছাড়াও আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের দৈনন্দিন জীবনের শিক্ষা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা নোট তৈরি করতে পারি, স্লাইড তৈরি করতে পারি, প্রশ্ন তৈরি করতে পারি, পরীক্ষা দিতে পারি। সব ধরনের কাজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করতে পারি। ব্যবসায়িকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অটোমেশন তৈরি করতে পারে। তাদের ওয়েবসাইটের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেক্ট করে দিলে একজন ক্রেতা যখন কোনো প্রশ্ন করবে এআই তাকে অ্যান্সার দিয়ে দিবে, এবং কেউ যখন অর্ডার করবে এই অর্ডারটাকে জেনারেট করে সরাসরি কুরিয়ারে পাঠিয়ে দিবে। সেটা হচ্ছে এআই এর কাজ, এটাকে অটোমেশন বলে। আরও জানেন যে আপনারা এখন বর্তমান অফিস আদালতে কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটার ব্যবহার করা অফিসকে বলা হয় পেপারলেস অফিস বা অফিস অটোমেশন। এক্ষেত্রে যদি এআই ব্যবহার করা হয় তাহলে ওই অফিসটা আরও স্ট্যান্ডার্ডভাবে কার্য সম্পাদন হবে। এছাড়াও আরও অনেক ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ক্ষেত্রে। এই পৃথিবীকে সংরক্ষণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। যেমন হাসপাতালে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বা কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া অটোমেটিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিকৃত রোবটগুলো ধ্বংস করে দেয়, এবং পৃথিবীতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল যা মানুষের জীবনের ঝুঁকি আছে সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিকৃত ডিভাইস গ্রাস করে নিতে পারে। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারগুলো জানলাম। এরপর আমরা দেখব পরবর্তী স্লাইডে রোবোটিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। কত সুন্দর সুন্দর রোবট দেখেন এখানে দেওয়া হয়েছে। রোবট এবং রোবোটিক্সের মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের এখানে টপিকটার নাম হচ্ছে রোবোটিক্স, আর একটা টপিক আছে হচ্ছে রোবট। এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার হওয়ার জন্য ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। যেমন একটা কলেজ আর ছাত্র। কলেজ হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করে। তো রোবোটিক্স হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে অসংখ্য রোবট নিয়ে গবেষণা করা হয়, রোবটের ডিজাইন করা হয়, রোবট তৈরি করা হয়, রোবট পরিচালনা করা হয়। আর ওখান থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেই প্রোডাক্টগুলোর নামই হচ্ছে রোবট। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা বইয়ের ভাষায় দেখি। আচ্ছা, প্রথমে রোবোটিক্সের সংজ্ঞা জানবো। প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন বা কনস্ট্রাকশন, পরিচালনা বা অপারেশন ও প্রয়োগ নিয়ে আলোচনা করে তাকে রোবোটিক্স বলা হয়। তার মানে যে প্রতিষ্ঠান রোবটের ডিজাইন করে, রোবট তৈরি করে, রোবট নিয়ে গবেষণা করে, রোবট পরিচালনা করে, সেই প্রতিষ্ঠানকে বলা হয় রোবোটিক্স। রোবট শব্দের উৎপত্তি দেখেন, চেক নাট্যকার কারেল চাপেক তার একটা নাটকে 1920 সালে প্রথম রোবট শব্দটি ব্যবহার করেছিলেন। এই রোবট হচ্ছে স্লাভিক শব্দ। এই রোবট দেখেন স্লাভিক শব্দ রোবট থেকে এসেছে, রোবোটা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পরাধীন শ্রমিক বা দাস। তাহলে রোবট হচ্ছে একটি স্লাভিক শব্দ যার অর্থ হচ্ছে শ্রমিক বা দাস। এই রোবট শব্দটি কারেল কাপেক সর্বপ্রথম তার একটি নাটকে 1920 সালে ব্যবহার করেন, তাই তাকে রোবোটিক্সের জনক বলা হয়। দেখেন রোবোটিক শব্দটির প্রবক্তা হচ্ছে কল্পবিজ্ঞান লেখক আইজাক আসিমভ। 1942 সালে রোবোটিক শব্দটি প্রবর্তন করেন। এখানে কারেল কাপেককে কিন্তু রোবোটিক্সের জনক বলা হয়, আর রোবটের জনক বলা হয় হচ্ছে আইজাক আসিমভকে বলা হয় রোবোটিক্সের জনক। একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে রোবটের জনক হচ্ছে কারেল চাপেক আর আইজাক আসিমভ হচ্ছে রোবোটিক্সের জনক। এখানে দুইটা টপিক, একটা রোবট আর একটা রোবোটিক্স। রোবোটিক্সের জনক হচ্ছে আইজাক আসিমভ আর রোবটের জনক হচ্ছে কারেল চাপেক। তাহলে রোবোটিক্স হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে রোবট ডিজাইন করা হয়, রোবট তৈরি করা হয়, রোবট নিয়ে গবেষণা করা হয়, রোবটের নকশা করা হয়, সেই প্রতিষ্ঠানকে বলা হয় রোবোটিক্স। আর রোবট হচ্ছে একটি স্লাভিক শব্দ যার অর্থ হচ্ছে শ্রমিক বা দাস। মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রকে বলা হয় রোবট। রোবট কাকে বলে এই শব্দটা মনে রাখবেন। মানুষের বিকল্প যন্ত্র হিসেবে ব্যবহৃত যন্ত্রকে বলা হয় রোবট। যে
যার কাজ দেখে মনে হবে যে কাজটি কোনো মানুষ করেছে, এমন যন্ত্র বা যন্ত্রাংশকে বলা হয় রোবট। রোবটও আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। চলুন আমরা রোবটের ব্যবহার নিয়ে আলোচনা করি। রোবটের প্রধান উপাদান সমূহ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপাদান আগে জানলাম, এবার রোবট তৈরি করার উপাদানগুলো সম্পর্কে জানবো। প্রথমত হচ্ছে প্রসেসর বা কন্ট্রোলার। একটা রোবট পরিচালনা করার জন্য যে প্রসেসর দরকার, মানে ডিভাইস সার্কিট দরকার, সেটার নাম হচ্ছে প্রসেসর বা কন্ট্রোলার, যা রোবট কন্ট্রোল করা হয়। রোবটের মূল মস্তিষ্ক প্রোগ্রাম অনুযায়ী সকল কাজের নির্দেশনা ও নিয়ন্ত্রণ করে থাকে। এই অংশটাকে বলা হয় প্রসেসর বা কন্ট্রোলার। এরপর হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর কি? দেখেন, এই যে আমরা হাত পা নড়াচড়া করতেছি, হাতের আঙ্গুল নড়াচড়া করতেছি, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার প্রযুক্তিকে বলা হয় অ্যাকচুয়েটর। এই অ্যাকচুয়েটর তৈরি করা হয় বিভিন্ন ধরনের ভ্যাকুম মোটর দ্বারা বা হাইড্রোলিক মোটরের সাহায্যে রোবটের এই অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার ব্যবস্থা করা হয়, এটাকে বলা হয় অ্যাকচুয়েটর। এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন, এই অ্যাকচুয়েটরের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটাকে বলা হয় লোকোমোশন। আচ্ছা, অ্যাকচুয়েটর এবং লোকোমোশনের পার্থক্য হচ্ছে এই যে আমি হাত পা নাড়াচাড়া করতেছি, দেখেন এই যে হাত পা নাড়াচাড়া করতেছি, আমার শরীর নড়াচড়া করতেছি, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়েটর। এই যে আমি চলাচল করতেছি, যে হাঁটতেছি, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এটাকে বলা হয় লোকোমোশন। তাহলে রোবটের নড়াচড়া করার ক্ষমতাকে বলা হয় অ্যাকচুয়েটর, আর রোবটের চলাচল করার ক্ষমতাকে বলা হয় লোকোমোশন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর সেন্সর। রোবট যে অনুভূতি পাবে, রোবট যে দেখবে, রোবট যে শুনবে, রোবট যে কথা বলবে, এর জন্য বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করা হয়। আর রোবটের যে চোখ আপনারা দেখতে পান, এই চোখ আসলে এক ধরনের মার্কারি ক্যামেরা, যার সাহায্যে রোবট ছবি তুলে, বা আমরা যেরকম সরাসরি চোখ দিয়ে দেখি, রোবটও ঠিক সেভাবে দেখতে পারে। তবে এটা হচ্ছে ক্যামেরা, যার সাহায্যে রোবট দেখে থাকে। অসংখ্য ক্যামেরা রোবটে সেট করা থাকে, এই ক্যামেরাগুলো সেন্সরের কাজ করে। তারপর হচ্ছে পাওয়ার সিস্টেম। রোবট পরিচালনা করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি এই অংশটা থেকে পাই, সেটাকে বলা হচ্ছে রোবট চলাচল করার শক্তি উৎস। যেমন লিথিয়াম রিচার্জেবল ব্যাটারি বা সোলার সেল দ্বারা রোবটের চলাচল করার শক্তি পায়, এই অংশ দ্বারা রোবট চলাচল করতে পারে। এন্ড ইফেক্ট। রোবটের হাত পা, এই যে কোনো বস্তুকে ধরা, সেটাকে ছেড়ে দেওয়া, কোনো কিছু কাটা, কোনো কিছু ছেঁড়া, কোনো কিছু ভেঙে ফেলা, এই কাজগুলো করার জন্য রোবটের যে অংশটা থাকে, সেই অংশটাকে বলা হয়েছে এন্ড ইফেক্ট। সেই অংশটাকে কি বলে? এন্ড ইফেক্ট। তারপর রোবটের বডি বা কঙ্কাল। ফাইবার বা প্লাস্টিক, এই যে প্লাস্টিক বা কার্বন ফাইবার বা মেটাল দিয়ে রোবটের পুরা শরীর তৈরি করা হয়। এটা হচ্ছে রোবটের শরীর তৈরির উপাদান। তাহলে আমরা জানলাম রোবট তৈরি করার জন্য প্রসেসর বা কন্ট্রোলার দরকার, অ্যাকচুয়েটর দরকার, সেন্সর দরকার, পাওয়ার সিস্টেম লাগবে, এন্ড ইফেক্ট লাগবে, এবং বডি বা কঙ্কাল লাগবে, আর লাগবে হচ্ছে লোকোমোশন। এই উপাদানগুলোকে একসাথে করে যদি পরিচালনা করা হয়, তাহলে সেখানে রোবট তৈরি করা যাবে। তাহলে আমরা জানলাম রোবট তৈরির উপাদানগুলি। এখন আমরা দেখব যে রোবোটিক্সের ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্রগুলো। ঝুঁকিপূর্ণ কাজে, শিল্প ও ঝুঁকিপূর্ণ কাজে, দেখেন শিল্প কলকারখানায়, অটোমোবাইল কলকারখানা, ওয়েল্ডিংয়ে ভারী বস্তু বহন করা ও সংযোজনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি রোবটগুলা ব্যবহার করা হয়। এরপর ঝুঁকিপূর্ণ কাজে পারমাণবিক চুল্লি, খনির অভ্যন্তরে বোমা বিস্ফোরণের নিষ্ক্রিয়করণের কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। তারপর মহাকাশ অভিযান, মঙ্গল গ্রহে রোভার ও মহাকাশ স্টেশনে গবেষণা চালাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরিকৃত রোবট ব্যবহার করা হয়। বিষয়টা হচ্ছে এরকম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট কেন ব্যবহার করা হয়? যে সমস্ত জায়গায় মানুষের জীবনের ঝুঁকি থাকে, মানুষের অনেক পরিশ্রম হয়, সেই সমস্ত জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক ব্যবহার করা হয়। চিকিৎসা, সামরিক ও দৈনন্দিন কাজে, দেখেন চিকিৎসা ক্ষেত্রে মাইক্রো সার্জারি, নিখুঁত অপারেশন, হাসপাতালে রোগ জীবাণু মুক্তকরণ কাজে রোবট ব্যবহার করা হয়। সামরিক নিরাপত্তা, ড্রোন বিমান পরিচালনা করা, শত্রুর নজরদারি, সামরিক অপারেশনের জন্য রোবট ব্যবহার করা হয়। ঘরোয়া কাজে ভ্যাকুম ক্লিনিং, বৃদ্ধদের সহায়তা করা, বিনোদনের খেলনা রোবটগুলা ব্যবহার করা হয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনে। এছাড়া আরও অসংখ্য ব্যবহার রয়েছে রোবটের। স্বয়ংক্রিয় রোবট, যেগুলা দেখবেন যে আপনারা নেটে দেখে থাকবেন বা ইউটিউবে দেখে থাকবেন, যে
কিছু রোবট আছে যারা হোটেলে মেসিয়ারের কাজ করে, মানে খাবার পরিবেশন করে। কিছু রোবট আছে যারা খাবার দাবার রান্না করতে পারে, ঘর দোর পরিষ্কার করতে পারে, জামা কাপড় পরিষ্কার করতে পারে, আপনাকে সঙ্গ দিতে পারে, আপনার সাথে মানে পুরোপুরি একজন মানুষের মতো আচরণ করবে। আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে রোবট না মানুষ এই কাজগুলো করতেছে বা আপনাকে হেল্প করতেছে। এমনকি রিসেন্টলি একটা ইয়েতে দেখলাম যে রোবট কৃত্রিম উপায়ে টেস্ট টিউব বেবির মতো গর্ভধারণ করানোর ব্যবস্থাও করেছে বিজ্ঞানীরা। তাহলে রোবট এমন পর্যায়ে চলে গেছে যে কিছুদিন পরে ছেলেরা আর বিয়ে করবে না, একটা রোবট কিনে নিয়ে আসবে। ওকে, এখন আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অংশ থেকে আমরা দেখব। তো কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটির প্রথম প্রবক্তা হচ্ছে কে? জন ম্যাককার্থি। আমরা এটা মনে রাখবো 1956 সালে। এআই গবেষণার ঐতিহাসিক ডার্টমাউথ কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়? 1956 সালে। চিকিৎসা ক্ষেত্রে রক্তে সংক্রামক ব্যাধি শনাক্তকারী সিস্টেমের নাম হচ্ছে মাইসিন, যেটা আমরা আলোচনা করেছিলাম। মানুষের ভাষায় কম্পিউটার দ্বারা প্রসেস করা এআই প্রযুক্তি কোনটি? সেটা হচ্ছে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা হচ্ছে মানুষের ভাষা অনুযায়ী কম্পিউটার কাজ করে। এখন আপনারা যেটা জানেন বা দেখেছেন, আমিও যেটা দিয়ে কাজ করি। এরপর আমরা আরো কিছু এমসিকিউ দেখবো, সেটা রোবোটিক্স অংশ থেকে। রোবট শব্দটি প্রথম কোন নাটকে ব্যবহৃত হয়? আমরা এটা পড়েছিলাম আর ইউ আর 1920 সালে। স্লাভিক শব্দ রোবটের প্রকৃত অর্থ হচ্ছে শ্রমিক, পরাধীন শ্রমিক বা দাস। রোবটের মেকানিক্যাল বা পেশি চালিকা শক্তি হিসেবে কোনটি কাজ করে? অ্যাকচুয়েটর। একটু আগে বলেছিলাম যে শরীরের পেশি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করার ক্ষমতা হচ্ছে অ্যাকচুয়েটর। রোবটের বস্তু ধরা, কাজ করা হাতকে কি বলা হয়? হাতকে বলা হয় এন্ড ইফেক্ট। এই হাত দিয়ে ধরে, ছেড়ে দেয়, কাটাকাটি করে, ছেড়াছিড়ি করে, কোনো কিছু সংযোগ দেয়, এইগুলাই হচ্ছে রোবটের কাজ করা বা ধরার ক্ষমতাকে বলা হয় এন্ড ইফেক্ট। এরপর আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব। এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রথমত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি? মানুষের চিন্তা করার শক্তিকে যন্ত্রের মাধ্যমে উপস্থাপন করার প্রযুক্তিকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর জনককে? যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাককার্থি হচ্ছে এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক। এক্সপার্ট সিস্টেম কি? বিশেষজ্ঞের জ্ঞান বা যুক্তির সমন্বয়ে তৈরি এক ধরনের সিস্টেম যা মানুষের মতোই হুবহু কাজ করতে পারে, তাকে এক্সপার্ট সিস্টেম বলে। মাইসিন কি? সংক্রামক ব্যাধি, রক্তে সংক্রামক ব্যাধি শনাক্ত করার জন্য যে এক্সপার্ট সিস্টেম তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে মাইসিন। টুরিং টেস্ট কে উদ্ভাবন করেন? অ্যালান টুরিং উদ্ভাবন করেন 1950 সালে। রোবোটিক্স কি? যে প্রতিষ্ঠান থেকে রোবটের ডিজাইন করা হয়, রোবট তৈরি করা হয়, রোবট পরিচালনা করা হয়, সেই প্রতিষ্ঠানকে বলা হয় রোবোটিক্স। রোবট শব্দটির প্রবক্তা হচ্ছে বিখ্যাত চেক নাট্যকার কারেল চাপিক 1920 সালে রোবট শব্দটি প্রথম আমাদের সামনে নিয়ে আসেন। আর রোবোটিক শব্দটি নিয়ে আসেন হচ্ছে নামটা কি? আইজ্যাক আসিমভ। আচ্ছা, অ্যাকচুয়েটর কি? রোবটের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার জন্য যে অংশ, সেই অংশকে বলা হয় অ্যাকচুয়েটর। তারপর আছে সেন্সর, যার সাহায্যে রোবট তাপমাত্রা, আলো, স্পর্শ, ডেটা সংগ্রহ করে, সেই অংশকে বলা হয় সেন্সর। এন্ড ইফেক্ট হচ্ছে রোবট কোনো কিছু ধরা, রোবট কোনো কিছু ছাড়া, রোবট কোনো কিছু কাটা, রোবট কোনো কিছু ছেঁড়া, রোবট কোনো কিছু সংযোগ দেওয়ার জন্য যে হাতের ব্যবহার, এই হাতের অংশটাকে বলা হয় এন্ড ইফেক্ট। এবার আমরা কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা অংশের। এক্সপার্ট সিস্টেম মানুষের অভিজ্ঞতাকে ধরে রাখে। একজন অভিজ্ঞ মানুষ যেভাবে কাজ করে, যদি সেরকম কোনো যন্ত্র তৈরি করা হয়, তাহলে ওই মানুষটা মরে গেলেও তার কাজটাকে ধরে রাখার জন্য এই এক্সপার্ট সিস্টেম প্রয়োজন বা ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে রোবট কেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়? সাধারণ রোবট শুধু নির্দিষ্ট কাজ রিপিট করে, কিন্তু এআই যুক্ত রোবট পরিবর্তিত পরিবেশে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে। সাধারণ রোবটগুলো একই কাজ বারবার করে, যেভাবে ডিজাইন করা হয় যে কাজের জন্য সেই কাজই করতে থাকে, কিন্তু এআই যুক্ত রোবট বিভিন্ন কাজ করতে পারে, কারণ সে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি বলতে কি বোঝায়? মানুষের ব্যবহৃত ভাষাই হচ্ছে মূলত ন্যাচারাল ভাষা। এই ভাষা অনুযায়ী যে সফটওয়্যার তৈরি করা হয় বা কম্পিউটার দিয়ে কাজ করানো হয়, সেটাকে বলা হয় হচ্ছে এনএলপি প্রসেসিং বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং।
এরপর রয়েছে হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে রোবটের ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। স্বাভাবিক ব্যাপার। দেখেন, পারমাণবিক চুল্লি, গভীর সমুদ্রে বোমা নিষ্ক্রিয়করণ, যেখানে জীবনের ঝুঁকি থাকে, রোবট অতি উচ্চ বা নিম্ন তাপমাত্রায় কাজ করতে পারে, তাই রোবট মরে গেলেও সমস্যা নেই, কিন্তু মানুষ মরে গেলে সমস্যা। তাই রোবটের ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার করা গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়েটর রোবটের পেশি বলা হয় কেন? দেখেন, মানবদেহের পেশি যেমন হাত পা সঞ্চালনের সাহায্য করে অ্যাকচুয়েটরের মোটর হাইড্রোলিক ডিভাইস, ঠিক তেমনি রোবটের জয়েন্ট ও অঙ্গ প্রত্যঙ্গ সরাতে স্বয়ংক্রিয়ভাবে শক্তি যোগায়। এই যে নড়াচড়া করতেছি আমরা আমাদের রক্ত মাংস পেশি দ্বারা, আর রোবট এই নড়াচড়া করে অ্যাকচুয়েটর দ্বারা। আচ্ছা, রোবটের সেন্সরের গুরুত্ব বুঝিয়ে রাখো। সেন্সর রোবটের ইন্দ্রিয় হিসেবে কাজ করে। মানুষের ইন্দ্রিয় যেমন চোখ, কান, নাক, মুখ, এগুলা দ্বারা আমরা সবকিছু অনুভূতি নেই, ঠিক রোবটও সেন্সর দ্বারা অনুভূতি নেই। সেন্সর ছাড়া রোবট অন্ধ, একটি পরিবেশে বাধা, দূরত্ব এবং তাপমাত্রা মেপে কন্ট্রোলারে সিগন্যাল পাঠায়। এরপর আমরা 2-3টি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব, যেগুলা থেকে আসে। উদ্দীপক: ডক্টর শফিক একজন বিশিষ্ট শল্য চিকিৎসক। তিনি সম্প্রতি হাসপাতালে এমন একটি প্রযুক্তি স্থাপন করেছেন যা জটিল অপারেশনে মাইক্রো যন্ত্রাংশ অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করতে সক্ষম। তাছাড়া ল্যাবে রক্ত পরীক্ষা করার জন্য জটিল সংক্রামক ব্যাধি দ্রুত শনাক্তকরণের জন্য একটি বিশেষজ্ঞ প্রোগ্রাম ব্যবহার করেছেন। ক নম্বর প্রশ্ন: রোবট শব্দের স্লাভিক অর্থ কি? রোবট শব্দের স্লাভিক অর্থ হচ্ছে পরাধীন শ্রমিক বা দাস। আচ্ছা, অ্যাকচুয়েটর রোবটের জন্য অপরিহার্য। অ্যাকচুয়েটর ছাড়া রোবট নড়াচড়া করতে পারবে না, রোবটের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে না। সুতরাং রোবট দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তাহলে রোবটের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করাতে হবে। সুতরাং অ্যাকচুয়েটর যদি না থাকে তাহলে ওই রোবট যে জড় পদার্থের মতো কাজ করবে। আচ্ছা, উদ্দীপকের রোগ নির্ণয় ব্যবহৃত বিশেষজ্ঞ প্রোগ্রাম আইসিটির কোন প্রযুক্তি নির্দেশ করে? একটু আগে যেটা বলেছিলাম মাইসিন। দেখেন, এই রক্ত পরীক্ষা করে রোগ নির্ণয়ের জন্য ওই যে আমরা জানি যে রক্তে সংক্রামক ব্যাধি আছে কিনা সেটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় এক্সপার্ট সিস্টেম কি সেটা আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু কাজে লাগবে সেটা ব্যবহার নিয়ে আলোচনা করতে হবে। এরপর ডক্টর শফিকের জটিল অপারেশনে ব্যবহৃত প্রযুক্তি শল্য চিকিৎসার ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন এনেছে। এখানে একটা বিষয় আমাদের স্কিপ হয়ে গেছে। রোবট দ্বারা নিখুঁত এবং নির্ভুলভাবে অপারেশন সম্পন্ন করা যায়, যেটা মানুষ করতে গেলে অনেক সময় ভুল হতে পারে, কিন্তু রোবট নির্ভুলভাবে সূক্ষ্মভাবে এই অপারেশনগুলো সম্পন্ন করতে পারে। তো এই চিকিৎসাকে বলা হয় হচ্ছে রোবোটিক সার্জারি। আচ্ছা, রোবোটিক সার্জারি কি? বিশেষ ধরনের রোবট দ্বারা চিকিৎসা করার পদ্ধতি হচ্ছে রোবোটিক সার্জারি। এরপর আমরা দেখব সৃজনশীল প্রশ্ন 1-এর উত্তর। এই যে উত্তর এখানে দেওয়া আছে। রোবট শব্দের স্বাভাবিক অর্থ হলো রোবটা, যার অর্থ পরাধীন শ্রমিক বা দাস। খ নম্বরে অ্যাকচুয়েটর হলো রোবটের মেকানিক্যাল পেশি। এটি ছাড়া রোবট সচল হতে পারে না, কারণ এটি ইলেকট্রনিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে রোবটের হাত পা বা গিয়ার সঞ্চালিত করে। তারপরে উত্তর দেখেন, উদ্দীপকের বিশেষ প্রোগ্রামটি হলো এআই চালিত এক্সপার্ট সিস্টেম, যা মাইসিন একটি বিশেষজ্ঞ চিকিৎসকের মতো ডেটা বিশ্লেষণ ও নির্ভুল করতে পারে। ঘ নম্বরে বলেছে অপারেশনে ব্যবহৃত প্রযুক্তিটি হলো মেডিকেল রোবোটিক্স। রোবট মানুষের হাতে কাঁপুনি দূর করে, সূক্ষ্ম অবস্থানে অপারেশন সহায়তা করে, রক্তপাত কমায়, রোগীকে দ্রুত সুস্থ করে তোলে। তাহলে বুঝতে পেরেছেন এগুলা থেকে সৃজনশীল প্রশ্ন আসে। তাহলে আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন দেখব। একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোবটের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ওয়েল্ডিং ও যন্ত্রাংশ সংযোজনের কাজ করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি গাড়িতে ড্রাইভার ছাড়া স্বয়ংক্রিয়ভাবে পথ চেনার জন্য বিশেষ সেন্সর ও অ্যালগরিদম যুক্ত করার পরিকল্পনা করেছে, যা মানুষের মতো করে গাড়ি চালাতে পারবে। এআই শব্দের পূর্ণরূপ কি? রোবোটিক্সের ক্ষেত্রে আসিমভের আইন বলতে কি বোঝায়? উদ্দীপকের প্রতিষ্ঠানের পার্টস সংযোজনে ব্যবহৃত প্রযুক্তি মূল উপাদানগুলো আলোচনা করো। তারপরে প্রতিষ্ঠানটির নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে
পরিবহন ব্যবস্থায় কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো। চলুন আমরা এখন অ্যান্সারটা দেখি। প্রথমত হচ্ছে এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আইজ্যাক আসিমভ রোবটের 3টি মূল সূত্র দেন। 1 নম্বর হচ্ছে রোবট মানুষের ক্ষতি করবে না। 2 নম্বর হচ্ছে মানুষের নির্দেশ মানবে যদি নিয়মের বিরোধী না হয়, নিজেকে রক্ষা করবে। তার মানে দেখেন রোবটের 3টি মূল সূত্র যেটা আইজ্যাক আসিমভ বলেছেন। এক হচ্ছে রোবট মানুষের ক্ষতি করবে না, রোবট মানুষের নির্দেশ মানবে যদি সেটা অযুক্তি না হয়, তারপর রোবট নিজেকে রক্ষা করতে পারবে। দ্বিতীয়, এবার ঘর উত্তর দেখব। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি হলো রোবোটিক্স। এর উপাদানগুলো হচ্ছে অ্যাকচুয়েটর, যে সেন্সর, পাওয়ার সাপ্লাই, হ্যান্ড ইফেক্ট, প্রসেসর, এইগুলা। এরপর উত্তর, এটি স্বয়ংক্রিয় গাড়ি বা সেলফ ড্রাইভিং কার প্রযুক্তি। এটি বাস্তবায়িত হলে ড্রাইভিংয়ে মানুষের ভুল কমবে, দুর্ঘটনা হ্রাস পাবে এবং যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও দক্ষ হয়ে যাবে। তাহলে আজকে ক্লাসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবট এবং রোবোটিক্স সম্পর্কে সাম্যক ধারণা পেয়েছি। আশা করি আপনারা ক্লাসটি শেয়ার করবেন, আমাদের সাথে থাকুন। 1 টাকাও খরচ হবে না আইসিটি শিখতে বা আইসিটি সম্পূর্ণ প্রস্তুতি নিতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।